হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আসছি এই মুহূর্তে জিলামজিতে। আমি আমার গত কিছু ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে অস্ট্রিয়াতে ঘুরতে এসেছি। তো আমার সাথে আছে জাকির, আমার ইউনিভার্সিটির ছোট ভাই। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর কমপ্লিট করেছে। তো ওর কাছে আমি ঘুরতে আসছিলাম এবং জাকির ইরাসমাস মুন্দুস স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করতে এসেছে। এই মুহূর্তে ও অস্ট্রিয়ার সালজবুর্গে আছে। এখান থেকে ও পরবর্তীতে আবার চেক রিপাবলিকে চলে যাবে। তো আমি ওকে অফার করলাম যে একটা ইন্টারভিউ দে আমার সাথে। আমি আমার যারা ভিউয়ার্স বা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাতে পারি যে ও যে প্রোগ্রামটিতে পড়াশোনা করতে আসছে ইরাসমাস পেয়ে, তো এই প্রোগ্রামে কিভাবে এপ্লাই করা যাবে, এই প্রোগ্রামে কোন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আসতে পারবে এবং ইরাসমাস মুন্দুস অ্যাওয়ার্ডেড হলে এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। তো ওভারঅল একটা আইডিয়া ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে দিতে পারবো। যদিও আমি ইরাসমাস নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও তৈরি করিনি, আজকে আমার প্রথম ভিডিও। তো ভাবলাম কারো লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে যদি ভিডিওটা তৈরি করা যায় তাহলে হয়তো অবশ্যই ভালো হয়। তো আমার সাথে আছে জাকির। তো হ্যালো জাকির, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জাকির, প্রথমে একটু তোর পরিচয়টা যদি একটু দিতি। আচ্ছা, আমার নাম হচ্ছে আমি মোহাম্মদ জাকির হোসাইন। তো আমি পড়াশোনা করেছি বাংলাদেশে তাহির ইউনিভার্সিটি থেকে। আমার ব্যাচেলর সাবজেক্ট ছিল আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানার। এরপর আমি একটা মাস্টার্স করি রিমোট সেন্সিং ইন জেএস এর উপর। এখন আমি বর্তমানে অস্ট্রিয়ার সালজবার্গে ইরাসমাস স্কলারশিপ পেয়ে পড়তে আসছি। তুই যে ইরাসমাস পেয়ে অস্ট্রিয়াতে আসলি, তো এটা কবে তুই স্কলারশিপটি পাইছিস এবং কত সালে তুই অস্ট্রিয়াতে আসলি এটা একটু বল। আচ্ছা, আমার এই প্রোগ্রামটিতে আমি অ্যাওয়ার্ডেড হয়েছি গত বছর মানে ২০২৪ ফেব্রুয়ারিতে, এবং আমি অস্ট্রিয়াতে আসি ২৪ সেপ্টেম্বরে, এবং আমার প্রোগ্রামের ক্লাস শুরু হয় অক্টোবরের ফার্স্ট উইকে। তোর প্রোগ্রামটার নামটা কি একটু বলবি? আমার প্রোগ্রামটার নাম হচ্ছে কোপারনিকাস মাস্টার্স ইন ডিজিটাল আর্ট প্রোগ্রাম। তো এখানে ২ টা স্পেশালাইজেশন ট্র্যাক আছে। তো একটি হচ্ছে জিও ভিজুয়ালাইজেশন এন্ড আরেকটি হচ্ছে জিও ডেটা সায়েন্স। তো আপনারা জানতে পারলেন যে ওর প্রোগ্রামটি সম্পর্কে। আপনারা হয়তো জেনে থাকবেন বা অনেকে হয়তো জানবেন না যে ইরাসমাসে যারা আসে তাদের কিন্তু কখনোই একটা ইউনিভার্সিটি হয় না। যেরকম আপনারা অনেকেই ডার্ট স্কলারশিপ নিয়ে হয়তো জানেন, অবগত আছেন। আমি অলরেডি ডার্ট স্কলারশিপ নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি ইতোমধ্যে। তো ডাটা স্কলারশিপে হোস্ট ইউনিভার্সিটি একটাই হয়, শুধুমাত্র অল্প কিছু প্রোগ্রাম আছে যেখানে কিনা হোস্ট ইউনিভার্সিটি একটা, পার্টনার ইউনিভার্সিটি আরেকটা হয়। বাট ইরাসমাসে কিন্তু সকল প্রোগ্রামই ম্যাক্সিমামই হোস্ট ইউনিভার্সিটি একটা আর পার্টনার ইউনিভার্সিটি আরো অনেকগুলো হয়, ৩টা ৪টাও হয়ে থাকে। আমরা জাকিরের থেকে জানবো ওর প্রোগ্রামটিতে হোস্ট ইউনিভার্সিটি কোনটা এবং পার্টনার ইউনিভার্সিটি কোনটা। তো জাকির, তোর ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু বলতি। আচ্ছা, এইখানে আমি যে প্রোগ্রামটিতে বর্তমানে পড়াশোনা করছি সেখানে এই প্রোগ্রামটি আসলে ৩ টি ইউনিভার্সিটি মিলে জয়েন্টলি রান করতেছে। তো আমি যে ইউনিভার্সিটিতে আছি বর্তমানে সেটি হলো হোস্ট কান্ট্রি ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে প্যারিস লন্ডন ইউনিভার্সিটি, সালজবার্গ। এছাড়াও যে পার্টনার আরো ২ টা ইউনিভার্সিটি আছে, একটি হলো চেক রিপাবলিকে অবস্থিত, আরেকটি হলো ফ্রান্সে অবস্থিত। তো তুই আসলে কোন ফিল্ডটা চয়েস করছিস, তুই কোথায় যাবি? আচ্ছা, এইখানে হলো ২ টা স্পেশালাইজেশন ট্র্যাক। তো ২ টা স্পেশালাইজেশন ট্র্যাকের মধ্যে আমি চুজ করেছিলাম জিও ভিজুয়ালাইজেশন। তো জিও ভিজুয়ালাইজেশনের জন্য আমার 3rd এবং 4th সেমিস্টারের জন্য পড়াশোনার জন্য আমাকে চেক রিপাবলিক যেতে হবে। তুই যে ব্যাচে আসলি, তো এখান থেকে বাংলাদেশ থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ কতজন পেয়েছে ও প্রোগ্রামে? বাংলাদেশ থেকে একমাত্র একজন। আমি একাই এই প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসছি। বাট একটা আইডিয়া কি দেওয়া যাবে যে ওভারঅল কতজন ইরাসমাস স্কলারশিপ নিয়ে মানে ২০২৪-এ কতজন এসেছে? আমি যতটুকু জানি ২০২৪ সালে ১১৯ জন স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম নিয়ে আসছে ইউরোপে পড়াশোনার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম। তো দর্শক, আপনারা জানতে পারলেন 100+ স্টুডেন্ট কিন্তু গত বছর এসেছে এবং আমি যতদূর জানি এই বছরও মেবি 100+ স্টুডেন্ট আসবেন, তাই তো? হ্যাঁ, এই বছরও আমাদের বাংলাদেশ থেকে প্রায় ১৫০ র কাছাকাছি, এক্সাক্ট সংখ্যাটা আমি জানি না। প্রায় ১৫০ র কাছাকাছি স্টুডেন্ট ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়তে আসতে যাচ্ছে। তো প্রতি বছর কিন্তু তাহলে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইরাসমাস স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করতে আসে। আর ইউরোপের কিন্তু এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফান্ডেড স্কলারশিপ কিন্তু আমরা বলতে পারি। ইরাসমাস মুন্দুস কিন্তু খুবই পপুলার একটি স্কলারশিপ। জাকির, এবার একটা পার্সোনাল প্রশ্ন করি যে ইরাসমাস মুন্দুস কেন? আচ্ছা, ১ম এই বলে রাখি যে আমার অনেক আগে থেকেই আমি যখন ব্যাচেলরে পড়াশোনা করি তখন থেকে আমার বাইরে পড়াশোনা করতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। ইউরোপে পড়তে আসার যে ইচ্ছা, তার পেছনে বড় একটা কারণ ছিল যে এখানে স্কলারশিপ অপরচুনিটি আছে। এখানে পড়াশোনার পরিবেশ ভালো। এখানে মাল্টিকালচারাল অপরচুনিটি আছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউরোপে পড়াশোনা করতে আসা এটা খুব বড় একটা সুযোগ ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে, এবং ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ এটা আরো বড় একটা সুযোগ। এবং ইউরোপে আসার ক্ষেত্রে এটা আমাদের মতো দেশ থেকে যারা আসে, আমাদের মতো স্টুডেন্ট যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির, তো তাদেরকে দারুণ একটা সুযোগ বা দারুণ একটা প্ল্যাটফর্ম এটা।
তার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, তাদের হায়ার স্টাডিজের জন্য। তো এই সবকিছু মিলিয়ে আমি ইরাসমাসকে প্রাধান্য দিয়েছি এবং চুজ করেছি। তুই যে প্রোগ্রামটাতে আসলি, এই প্রোগ্রামে আসলে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা চাইলে আসতে পারে? আচ্ছা, এই প্রোগ্রামটিতে আসতে হলে যে ব্যাচেলর প্রোগ্রামের যে ব্যাকগ্রাউন্ডগুলা দরকার হয় তার মধ্যে আছে জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স অথবা প্রোগ্রামিং আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড। এছাড়াও যাদের ব্যাকগ্রাউন্ড আরবান প্ল্যানিং, জিওগ্রাফি, জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, এমনকি সিভিল ইঞ্জিনিয়ার, এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাট আমি এখানে হয়তো একটু অ্যাড করব, ও যে প্রোগ্রামগুলোর নাম বললো প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু প্রোগ্রামিং রিলেটেড কোর্স ওরকম থাকে না। তো আপনাদের অবশ্যই প্রোগ্রামিং রিলেটেড কোনো কোর্স থাকতে হবে, অথবা আপনারা এক্সট্রা ভাবে যদি কোনো অনলাইন কোর্স করে থাকতে পারেন তাহলে সেটাও কাজে দিবে। অথবা যেরকম ওর ক্ষেত্রে, জাকিরের ক্ষেত্রে কিন্তু আর একটা মাস্টার্স করেছিল, ও কিন্তু আরবান প্ল্যানিং এর স্টুডেন্ট, ব্যাচেলর করেছে আরবান প্ল্যানিং এ এবং মাস্টার্স করেছে আবার জিএস এন্ড রিমোট সেন্সিং এর উপরে। ওটা কিন্তু কাজে দিয়েছে, কারণ ওই মাস্টার্স প্রোগ্রামে কিন্তু ওর প্রোগ্রামে রিলেটেড অনেক কোর্স ছিল। তো ওটা দেখিয়ে কিন্তু এখানে ও পয়েন্টগুলো গেইন করছে। আর ইরাসমাসে কিন্তু পয়েন্ট ভিত্তিক ইভালুয়েশন হয়। এটা আমরা একদম ভিডিও শেষে আপনাদেরকে জানাবো যে কি কি ক্যাটাগরি আছে এবং কিভাবে তারা পার্সেন্টেজটা করে। এটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো এখন আমি করতে চাই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের দেশ থেকে স্পেশালি সবার একটা জানার ইচ্ছা, যে ইরাসমাস মুন্দুসে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কত? ইরাসমাস মন্টসে সব প্রোগ্রামে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট তবে উল্লেখ করা থাকে না। তবে মোস্ট অফ দ্য প্রোগ্রামগুলোতে আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্ট চাওয়া হয়ে থাকে 6.5, কিছু কিছু প্রোগ্রামে 7 ও চাওয়া হয়ে থাকে। তবে বেশিরভাগ প্রোগ্রামে আইএলটিএস এর মিনিমাম স্কোর 6.5, এর মানে হচ্ছে 6.5 হলেই আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমরা জেনে নিলাম এটা কোনো একদম ফিক্সড কোনো রিকোয়ারমেন্ট নাই, এটা ডিপেন্ড করে প্রোগ্রাম টু প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম অনুযায়ী এটা ডিপেন্ড করে ভেরি করে। তবে প্রায় সবগুলা প্রোগ্রামই মিনিমাম রিকোয়ারমেন্ট 6.5। ব্যাচেলর এবং মাস্টার্স, যদি কারো শুধু ব্যাচেলর থাকে তাহলে ব্যাচেলরের রেজাল্ট মিনিমাম কত হলে ভালো হয়? বা যদি মাস্টার্সও কারো এক্সট্রা হয়ে থাকে, যেরকম তোরও মাস্টার্স ছিল বাংলাদেশ থেকে করা, তো মিনিমাম রেজাল্ট সিজিপিএ কত হলে ভালো হয়? এখানে মিনিমাম সিজিপি এর ব্যাপারে এরকম করে স্পেসিফিক করে কোনো কিছু বলা নাই। যদিও কিছু প্রোগ্রামে হয়তো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, তো ম্যাক্সিমাম প্রোগ্রামে সিজিপি এর কথা বলা থাকে না। আপনার হলো যদি একটা ব্যাচেলর প্রোগ্রাম থাকে এবং আপনার সিজিপিএ যদি 3.00 এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনি এপ্লাই করতে পারবেন। তবে যার সিজিপিএ তো যত ভালো, সিলেকশন প্রসিডিওরে তত বেশি এগিয়ে থাকবে। আচ্ছা, তার মানে এরকম কি বিষয়টা যে লো সিজি যাদের আছে, যেরকম 3 এর নিচে যদি কারো সিজিপিএ থাকে, তাহলে কি সে অ্যাপ্লাই করার সাহসিকতা করতে পারবে? আচ্ছা, এটার উত্তরটা দেওয়া একটু ডিফিকাল্ট। তবে লো সিজিপিএ বলতে 3.00 এর নিচ সিজিপিএ নিয়েও এখানে পড়তে আসছে, এরকম রেকর্ডও আছে। আমি কাউকে নিরাশ করব না। হয়তো ওই ক্যান্ডিডেটের আরো কোনো স্পেশাল কিছু ছিল, যেটা দেখিয়ে সে চলে আসতে পারছে, অ্যাওয়ার্ডেড হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে সিজিপিএ যার যত ভালো, সে এক্ষেত্রে এগিয়ে থাকবে। এছাড়াও কিছু কিছু প্রোগ্রাম ভেদে তারা হলো মাস্টার্স প্রোগ্রামটাকেও এডিশনাল হিসেবে ধরে। যদি আপনার সিজিপিএ ব্যাচেলরে একটু খারাপ থাকে, আপনার সিজিপিএ মাস্টার্সে ভালো থাকে, সেক্ষেত্রে তারা কম্বাইনলি জিনিসটাকে বিবেচনা করে। তাহলে আপনারা জানতে পারলেন। আর আমি এখানে যারা ডার্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রেও যেটা বলি, এখনো সেটা বলবো, যদি কারো লো সিজি থাকে, এই যে ও যেটা বললো 3 এর নিচে সিজিপিএ নিয়েও কিন্তু ইরাসমাস মুন্দুস স্কলারশিপ পেয়েছে, তো সেটার ক্ষেত্রে যেটা হবে, ওই যে আমি যেটা বললাম, ইরাসমাসের কিন্তু একটা ইভ্যালুয়েশনের একটা পার্সেন্টেজ থাকে, একটা লিস্ট থাকে, বিভিন্ন ক্যাটাগরি থাকে। তো যিনি বা যারা লো সিজি থাকা সত্ত্বেও ইরাসমাস পায়, তাদের ক্ষেত্রে যেটা হয়, অন্য ক্যাটাগরিগুলোতে অবশ্যই তাদের মার্কস বা পয়েন্ট ভালো, তো তারা ওগুলোতে বেশি ডেভেলপ করছে। যেরকম এখনই আমি যে ওকে যে প্রশ্নটা করবো যে ইরাসমাসে পাবলিকেশন ম্যান্ডেটরি কিনা। ইরাসমাসে এটাও আসলে প্রোগ্রাম ভেদে ডিপেন্ড করে আসলে। একেক প্রোগ্রামে ওরা হলো বলে দেয় যে ১টা অথবা ২টা পাবলিকেশন দরকার লাগবে, অথবা কোনো প্রজেক্ট যদি থাকে সেটা লাগবে। আবার অনেক প্রোগ্রামে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না। তো পাবলিকেশন যদি কারো থাকে এবং ইনডেক্স জার্নালে, ভালো জার্নালে যদি পাবলিকেশন থাকে, সেটা তার জন্য অবশ্যই অনেক বড় একটা প্লাস এই স্কলারশিপটাতে। যদি কারো একের অধিক পাবলিকেশন থাকে তাহলে সেক্ষেত্রে কি তার পয়েন্ট বেশি আসবে? আসলে ওদের হলো মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট থাকে। মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন, এরপরে আপনি যা শো করবেন সেটা হলো এডিশনাল। এডিশনাল পাবলিকেশন আপনাকে হয়তো ওই প্রফেসরের সাথে যখন আপনি ইন্টারভিউ দিবেন কোনো একটা প্রোগ্রামে, ওই প্রফেসর যদি আপনার অনেকগুলো পাবলিকেশন থাকে এবং তার রিসার্চ সেন্টারের সাথে আপনার রিসার্চ ইন্টারেস্ট মিলে যায়, ওই প্রোগ্রামের যে রিসার্চ স্পেসিফিক রিসার্চ ডোমেন আছে, সেই রিলেটেড পাবলিকেশন যদি আপনার থেকে থাকে একাধিক,
তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন প্রসেসে বা সিলেকশন প্রক্রিয়াতে একাধিক পাবলিকেশন অথবা একাধিক প্রজেক্ট রিলেটেড টু আপনার ইন্টারনেট প্রোগ্রাম অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে। ইরাসমাস প্রুডুস স্কলারশিপে এপ্লাই করার জন্য কি কোনো এজ লিমিটেশন আছে? ইরাসমাস প্রডিউসের যে ক্যাটালগ বা ওয়েবসাইট আছে, আমি এখনো কোথাও পাই নাই। কোনো এজ লিমিট আমি কোথাও দেখি নাই। তো এই ধরনের এজ লিমিট আমি কখনো কারো কাছে শুনিও নাই। আমাদের প্রোগ্রামেও যারা আসছে তারা বিভিন্ন এজের, এখানে 18 বছর থেকে প্রায় 35 বছরের স্টুডেন্ট আমি পেয়েছি। তো আমি এজ লিমিটের ব্যাপারে আমি কোথাও কোনো রকমের এখনো পাই না। তো ইরাসমাস মুন্ডুস স্কলারশিপে এপ্লাই করার ক্ষেত্রে কতদিন আগে এপ্লাই করতে হয়? যেরকম এখন তো 2025 চলতেছে, তাহলে নেক্সট ইনটেক তো 26। তো আগামী বছর 26 ইনটেকে এপ্লাই করার জন্য কবে থেকে এপ্লাই করা শুরু করতে হবে? ইরাসমাস মুন্ডাসের যে বোর্ডারটি আছে সেটা এখানে প্রায় 215টি প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামগুলা অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয় প্রতি বছর নভেম্বরে এবং প্রতি বছরের নভেম্বর থেকে স্টার্ট হয়ে ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসিডিওর চলে প্রোগ্রাম ভেদে। 26-এর উইন্টার সেশনে অথবা 2026-এ যারা ইরাসমাস মুন্ডাসে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য প্রোগ্রাম উইন্ডো ওপেন হবে 2025-এর নভেম্বরে। তো ইরাসমাসে এপ্লাইয়ের নিয়মটা কি? এপ্লাই প্রসিডিউরটা কি একটু যদি বলতি? ইরাসমাসের অ্যাপ্লিকেশন প্রসিডিওর খুবই সহজ, খুবই সিম্পল। তো ওদের একটা ক্যাটালগ আছে যেটা হলো ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ বলে। তো আপনাকে গুগল করে ওখানে যেতে হবে। ইরাসমাস মুন্ডাস ক্যাটালগে গেলে আপনি ওখানে 215টি প্রোগ্রাম পেয়ে যাবেন ইরাসমাস মুন্ডাসের। অনেকগুলো প্রোগ্রাম হয়তো আপনার সাবজেক্ট রিলেটেড হুবহু নাও হইতে পারে। কিন্তু প্রোগ্রামের কনটেন্ট দেখবেন, কারিকুলাম দেখবেন। সেখান থেকে আপনি আপনার প্রোগ্রাম, আপনার ব্যাচেলর প্রোগ্রামের সাথে মিল খুঁজে বের পাবেন। তো তারপরে হলো আপনি ওইখানে স্পেসিফিক লিঙ্ক দেওয়া থাকবে। সেই স্পেসিফিক লিঙ্কে গিয়ে আপনি ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তার মানে ওই লিঙ্কই কি ওয়েবসাইট আমরা পেয়ে যাব? মানে যদি কেউ এপ্লাই করতে চায়, ওই লিঙ্কই ওয়েবসাইট দেওয়া থাকবে? ক্যাটালগে আপনি হলো প্রথমে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগে আপনি প্রথমে আপনার প্রোগ্রামটি চুজ করবেন। এরপরে ওই স্পেসিফিক আরেকটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনি ওই প্রোগ্রামটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং সেখানেই আপনার অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া হবে। ইরাসমাস স্কলারশিপে যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে, এটা কি কাজে দিবে কিনা? বা জব এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি কিনা? যদি কারো জব এক্সপিরিয়েন্স না থাকে, যে রিসেন্টলি কেউ ব্যাচেলর কমপ্লিট করছে, তার অ্যাপ্লিকেশন আছে, তাহলে সে কি এপ্লাই করতে পারবে কিনা? আচ্ছা, এটাও আসলে ডিপেন্ড করে প্রোগ্রাম অনুযায়ী। একেক প্রোগ্রামে একেক ধরনের নিয়ম। আমি যে প্রোগ্রামটিতে এসেছি সেখানে আসলে এক্সপেরিয়েন্স এখানে খুব বেটার করে। তারও যদি এক্সপেরিয়েন্স থাকে ওই ফিল্ড রিলেটেড, তো সেক্ষেত্রে সে প্রায়োরিটি পাবে। আবার কিছু প্রোগ্রাম আছে সেখানে এরকম স্পেসিফিক দেওয়া থাকে না। ওয়ার্ক এক্সপেরিয়েন্স সম্পর্কে স্পেসিফিক বলা থাকে না। অনেকে তার গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই অ্যাওয়ার্ডে চলে আসতে পারে। আচ্ছা, ইরাসমাস মুন্ডোসে কি ইন্টারভিউ নেওয়া হয়? এটা আসলে প্রোগ্রাম অনুযায়ী ডিপেন্ড করে। আমি যে প্রোগ্রামটিতে এসেছি সেটাতে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করেছে আমার বাবা। কয়টা ইন্টারভিউ নিয়েছিল? আমার ক্ষেত্রে একটা ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা, এটা কি 1 to 1 ছিল নাকি আরো অনেকজন ছিল? এটা তো অনলাইনে ছিল অবশ্যই। তো 1 to 1 ছিল নাকি মাল্টিপল টু 1? ছিল না, আমার ক্ষেত্রে শুধুমাত্র একজন প্রফেসর ছিল। উনি আমাকে ইন্টারভিউ নিয়েছে। তো আমার ক্ষেত্রে বথ ওয়ান আচ্ছা। তো কি টাইপের প্রশ্ন করা হয় নরমালি ইন্টারভিউতে? তোর ক্ষেত্রে আসলে যদি তোর এক্সপেরিয়েন্সটা বলতি যে তোকে কি টাইপের প্রশ্ন বা কোন ক্যাটেগরির প্রশ্নগুলো বেশি করছে, তো এটা তাহলে দর্শকরা একটু আইডিয়া পেত। ইন্টারভিউর ক্ষেত্রে যে বিষয়টা চলে আসে সেটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রফেসর আমার কাছ থেকে আমার যে ডকুমেন্টস গুলা আমি যেই এসওপিতে যে আমি আমার যে মোটিভেশন দিচ্ছিল সেটা সে ভেরিফাই করার চেষ্টা করেছে। কিভাবে করার চেষ্টা করেছে? সে আমাকে এমন প্রশ্ন করেছে যেটা হলো সরাসরি আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে কিনা, আমার ক্যারিয়ার অ্যাসপিরেশন এর সাথে অ্যালাইন করে কিনা। সে তার কোশ্চেনের মাধ্যমে এই বিষয়গুলা উঠায় নিয়ে আসার চেষ্টা করছে। এছাড়াও হলো আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কি শিখেছি, আমার রিসার্চ ইন্টারেস্ট কি, আমি কি নিয়ে বর্তমানে কাজ করছি। এই যাবতীয় বিষয়গুলো যে প্রোগ্রাম আছে, প্রত্যেকটি প্রোগ্রামেরই একটা মোটো আছে। সেই মোটোর সাথে ম্যাচ করে কিনা সেই জিনিসটা আসলে ওই প্রফেসর ইন্টারভিউতে বের করে নিয়ে আসার চেষ্টা করেন। আমার কাছে এটা মনে হয়েছে। মানে ওভারঅল যেটা আমি বুঝলাম তোর কথা শুনে, যে তোর যে এসওপি বা মোটিভেশন লেটার, এটার সাথে তোর যে রিসার্চ এরিয়া বা পাবলিকেশন বা তোর যে সিভিও তো দিতে হয়েছে একটা। তো এই সবগুলোকে সে ক্রস কানেকশন করতে চেষ্টা করছে, মিলানোর চেষ্টা করছে। কারণ অনেকে তো এসওপি নিজে লেখে না, অন্যকে দিয়ে লেখায়। তো উনি এগুলো সব ক্রস কানেক্টেড করছে যে আসলেই সব ঠিকঠাক কানেক্টেড করতেছে কিনা, তাই তো? এডিশনালি আমার প্রফেসর আমাকে, যিনি আমার ইন্টারভিউ নিয়েছেন, আমাকে ১ সপ্তাহ আগে বলেছিলেন যে, এই যাবৎকালে তুমি কি কাজ করেছো, কি প্রজেক্ট করেছো, তোমার রিসার্চ ইন্টারেস্ট কি, সেগুলা তুমি একটা পাওয়ারপয়েন্ট স্লাইড বানিয়ে
অথবা অন্য কোনোভাবে তুমি আমাকে পাঠাও। এটা ইন্টারভিউর আগে? ইন্টারভিউ আগে, এবং আমার কাছে মনে হয়েছে যে ইন্টারভিউর আগে সে আমার সব যাবতীয় কিছু, আমার সিভি, আমার এসওপি, আমার রিকমেন্ডেশন লেটার এবং আমার যে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং আমি যে প্রজেক্টগুলা তাকে জমা দিয়েছি, সে সবগুলা নিয়ে সে ভালো একটা স্টাডি করে এরপরে আমাকে সে প্রশ্নগুলা করেছে। এবার ইরাসমাসে যে সিভিটা সাবমিট করতে হয়, এই সিভির কি কোনো আলাদা ফরম্যাট আছে? যেরকম ডাডের ক্ষেত্রে আমরা ইউরোপাস ফরম্যাট বলি, তো ইরাসমাসের কোনো ফরম্যাট আছে? হ্যাঁ, অবশ্যই ইরাসমাসে স্পেসিফিক ফরম্যাট ফলো করতে হয়। যাদের ক্ষেত্রে যে ইউরোপাস ফরম্যাট, ঠিক সেম ফরম্যাট ইরাসমাস মুন্ডাসও ফলো করতে হবে। মানে ইউরোপাস। তো ইউরোপাস ফরম্যাট সিভি দিয়ে আপনি ইরাসমাসে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই থেকে শুরু করে রেজাল্ট পাওয়া পর্যন্ত এই টোটাল পিরিয়ডটা কত মাসের আসলে? এটাও আসলে ভেরি করে প্রোগ্রাম অনুযায়ী। কিছু, কিছু প্রোগ্রামে ৬ মাসের ৩ থেকে ৬ মাসের মধ্যেই পুরোপুরি সিলেকশন প্রক্রিয়া শেষ হয়ে যায়। কিছু, কিছু প্রোগ্রামে আরো হয়তো বেশি লাগে। যেমন আমার ক্ষেত্রে আমি এপ্লাই করেছিলাম ডিসেম্বর মাসে। আমার ইন্টারভিউ হয়েছিল জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে আমি রেজাল্ট পেয়ে যাই। সব মিলিয়ে আমার ক্ষেত্রে ৩ মাস সময় লেগেছিল। অন্যান্য প্রোগ্রামে আমি একটু বেশি সময় লাগে। তো আমরা তো জানি যে ইরাসমাসের কান্ট্রি আসলে ফিক্স না। পুরা ইউরোপ জুড়েই হচ্ছে এদের প্রোগ্রামগুলো থাকে। তো যেসব কান্ট্রির এম্বাসি বাংলাদেশে নেই, তো তাদের ক্ষেত্রে তো হয়তো ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে ভিসার জন্য এপ্লাই করতে হয়। এই ক্ষেত্রে কি ইরাসমাসের যে কোঅর্ডিনেটর তার পক্ষ থেকে কোনো হেল্প পাওয়া যায় কি? ইরাসমাসের যে হোস্ট কান্ট্রি, আপনাকে হোস্ট কান্ট্রি হয়ে আসতে হবে। হোস্ট কান্ট্রির যে এম্বাসি আছে, সেই এম্বাসিতে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেখান থেকে আপনাকে ভিসা নিতে হবে। তো বাংলাদেশে অনেকগুলা ইউরোপিয়ান কান্ট্রির এম্বাসি বাংলাদেশে নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে দিল্লি যেতে হয়। দিল্লিতে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং সেখানে ডকুমেন্টস জমা দিয়ে আসার সময় অথবা এই সময়টার মধ্যে নানা রকম ভোগান্তির সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আপনি যদি কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করেন, মেইল করেন, তারা খুবই হেল্পফুল এই বিষয়ে। তারা সরাসরি এম্বাসিতে যোগাযোগ করে এবং আপনার প্রক্রিয়াটাকে আরো স্মুথলি করার জন্য তারা রিকোয়েস্ট করে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি হলো আমার প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে বলেছিলাম। তো তিনি হলো সরাসরি দিল্লি এম্বাসিতে মেইল করে দিয়েছেন যেন আমার যে ডকুমেন্টস, যে প্রক্রিয়াটা আছে সেটা যেন খুব স্মুথলি হয়। ইরাসমাস পেলে আসলে কি, কি সুবিধা পাওয়া যাবে? ইরাসমাসের প্রধান সুবিধা হচ্ছে এখানে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন এবং মান্থলি একটা স্টাইপেন্ডিয়াম পাবেন। সেই স্টাইপেন্ডিয়ামের পরিমাণ হলো ১৪০০ ইউরো পার মান্থ। এছাড়াও আনুষঙ্গিক আরো কিছু সুযোগ সুবিধা আছে। বা বাংলাদেশ থেকে যাওয়া আসা কি ফ্লাইট কস্ট এরা বিয়ার করে? মানে তোর ক্ষেত্রে কি এটা দিছে? ইরাসমাস মুন্ডাস প্লাস প্রোগ্রাম যেগুলোতে আছে, আমি যতটুকু জানি ইরাসমাস প্লাসে ফ্লাইটের এয়ারফেয়ার যেটা সেটা নাই। মানে তোর ক্ষেত্রে যেটা তবে কিছু, কিছু প্রোগ্রাম আছে, আমি যতটুকু জানা, কিছু প্রোগ্রাম আছে যেখানে হলো তারা এয়ারফেয়ারটাও কভার করে এবং ইন্টারনাল ট্রান্সপোর্টেশন এটাও দিয়ে থাকে। কিন্তু ইরাসমাস প্লাস প্রোগ্রামের আওতাধীন যে সকল প্রোগ্রাম, সেখানে শুধুমাত্র মান্থলি স্টাইপেন্ডটাই পাবে না। আচ্ছা, এখন আমরা জাকিরাতের কাছে শুনবো যে এই যে ইরাসমাস মুন্দুসের যে পয়েন্টের যে ক্যাটাগরি গুলা, সেই কি, কি ক্যাটাগরির উপর ভিত্তি করে তারা পয়েন্ট গুলো বা পার্সেন্টেজ গুলো দিয়ে থাকে? তো জাকির কি, কি ক্যাটাগরি আছে যদি একটু বলতে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও আসলে প্রোগ্রাম অনুযায়ী প্রোগ্রাম ভেদে ডিপেন্ড করে। তো এখানে বলে রাখা ভালো, আসলে ইরাসমাস মুন্ডাসে যে বিষয়গুলা উনারা আ সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, তার মধ্যে হচ্ছে সবার ১ম এ আমি রাখবো একাডেমিক ব্যাকগ্রাউন্ডকে। সিজিপিএ, এখানে আবার সিজিপিএ প্রশ্নটা চলে আসে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হলো আপনার রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স, পাবলিকেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এরপরে হলো আপনার সোশ্যাল ওয়ার্ক, আমরা যেটাকে ভলান্টারি ওয়ার্ক বলে থাকি। মাল্টিলিঙ্গুয়াল কম্পিটেন্সি, যার মধ্যে হলো আইএলটিএস রিকোয়ারমেন্টটাও করে দেয়। এছাড়াও আপনার যদি কোনো সামার স্কুল করা থাকে অথবা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকে, সেটাকেও তারা খুব গুরুত্ব সহকারে নেয়। এরপরে হলো আপনার খুব শক্ত এবং খুবই ভালো একটা সিভি অথবা মোটিভেশনাল লেটার লাগবে। এরপর আপনার লেটার অফ রিকমেন্ডেশন লেটার, সেটাও খুব ভালো কোনো প্রফেসরের কাছ থেকে নিতে হবে। আচ্ছা। কিছু, কিছু প্রোগ্রামে প্রফেসরকে নিজেই আপলোড করতে হয় পোর্টালে লেটার অফ রিকমেন্ডেশন। তো সেই বিষয়টাও আপনি খেয়াল রাখবো। প্রায় ২৫% ক্লিয়ার সমান। তো এই সবগুলোকে কেন্দ্র করে হচ্ছে তারা পয়েন্টের ইভ্যালুয়েশনটা করে, তাই তো? এক্সাক্টলি। ইরাসমাস মুন্ডাসের যেই ইভালুয়েশনটা হয় সেটা আসলে সবগুলা ক্যাটেগরির ভিত্তিতেই হয়। তো এক্ষেত্রে এখানে বলে রাখা ভালো, যদি আপনার কোনো ক্যাটেগরিতে আপনি মনে করেন যে আপনি পিছায়ে আছেন, তো সেক্ষেত্রে সেটাকে কাভার করার মতো অন্য ক্যাটেগরি আছে। তো ধরা যাক আপনি হলো আপনার একাডেমিক সিজিপিএ কম, সেক্ষেত্রে আপনি সেটা কাভার করতে পারবেন স্ট্রং একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড প্রোফাইল রেডি করে, পাবলিকেশন করে, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিয়ে, আরো কিছু স্কিল দিয়ে এবং খুব শক্ত একটা মোটিভেশন লেটার লিখে। যেরকম তুই যে এই প্রোগ্রামে আসছিস, তোর প্রোগ্রামের ক্ষেত্রে তুই তোর যে রিসার্চ এরিয়া এটা কিভাবে তাদেরকে শো করছিলি? এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো। প্রত্যেকটা প্রোগ্রামের কিছু মোটো থাকে।
কিছু স্পেসিফিক ডোমেইন থাকে। এখন আপনার যে রিসার্চ ইন্টারেস্ট সেটা ওই প্রোগ্রামের সাথে ম্যাচ করে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার রিসার্চ ইন্টারেস্ট এবং আপনার পাবলিকেশন যদি ওই প্রোগ্রামের মোটো অথবা ওই প্রোগ্রামের ইন্টেন্ডেড কোর্সের সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে কোন কোন ক্যাটেগরি গুলোতে আমাদের আসলে ফোকাস দেওয়া উচিত। যে যদি ইরাসমাসে আপনারা এপ্লাই করতে চান। তো ইরাসমাসের যে ডকুমেন্টস গুলো যেসব ডকুমেন্টস আমরা জমা দিব এগুলো কি লিগ্যালাইজেশন দরকার আছে কিনা? এটার উত্তরও সেম। আসলে প্রোগ্রাম অনুযায়ী ভেরি করে। কিছু প্রোগ্রামে আপনার ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হবে এবং কিছু প্রোগ্রামের লিগ্যালাইজেশনের প্রয়োজন নাই। আমি যে প্রোগ্রামটিতে আসছি সেখানে ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হয়েছে। মানে লিগ্যালাইজেশন বলতে কি যেকোনো লয়ারের কাছ থেকে নাকি মিনিস্ট্রি থেকে? লিগ্যালাইজেশনের প্রক্রিয়াটাও আসলে প্রোগ্রাম অনুযায়ী ভেরি করে। এটাও সম্পূর্ণ সুন্দর করে ডিটেইলস দেওয়া থাকে আসলে ওয়েবসাইটে। তোর আ ক্ষেত্রে কি করা আমার লাগছে? ক্ষেত্রে আমার ক্ষেত্রে ৩ টা জায়গা থেকে ভেরিফিকেশন করতে হয়েছে। আমার একাডেমিক ডকুমেন্টস হলো আমার আ ইউনিভার্সিটির কন্ট্রোলার থেকে ভেরিফাই করতে হয়েছে। হুম, হুম। এরপরে হলো আমার অন্যান্য যাবতীয় ডকুমেন্টস এবং একাডেমিক ডকুমেন্টস সেগুলা মিনিস্ট্রি অফ ল থেকে ভেরিফিকেশন করতে হয়েছে এবং ফরেন মিনিস্ট্রি থেকে ভেরিফিকেশন করতে হয়েছে। আচ্ছা। তাহলে ইরাসমাসে এপ্লাই করার জন্য মনে হয় বিশাল মানে অনেক ডকুমেন্টস দরকার করে, তাই তো? মানে বিশাল একটা ডকুমেন্টস এর লিস্ট আছে। হ্যাঁ, মোটামুটি আ সব ডকুমেন্টসই প্রয়োজন হয়। আপনার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আপনার পাসপোর্ট, এরপরে হলো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের এবং ডকুমেন্ট। সবগুলাই লিগ্যালাইজেশন করতে হ্যাঁ, হয়। মোটামুটি সবগুলাই হলো লিগ্যালাইজেশন বলবো না, এটা ভেরিফিকেশন বলবো। লিগ্যালাইজেশন হলো আরেকটা টার্ম। সেটা হলো কিছু এম্বাসি তারা হলো আপনার একাডেমিক ডকুমেন্ট এটা অথেন্টিক কিনা সেটা যাচাই করার জন্য তাদের আলাদা একটা প্রক্রিয়া থাকে সেটাকে ভেরিফিকেশন লিগ্যালাইজেশন না। সেটা তো এমবাসির পক্ষ থেকে। হ্যাঁ, এম্বাসির পক্ষে। ইরাসমাসের জন্য না। না, ঠিক সব প্রোগ্রামের জন্য সেম নিয়ম না। তাহলে ইরাসমাসের জন্য কি ডকুমেন্টস লাগে? দরকার হলে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। আমি ওর থেকে জেনে নিব যে কি ডকুমেন্টস লাগে। এটার নাকি অনেকগুলো লিস্ট আছে। এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লিস্ট নিয়ে আমি ডিটেইল আপনাদেরকে জানাবো। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে জাকির যদি তোমার কিছু বলার থাকে, কোনো টিপস বা কোনো রিমাইন্ডার? আচ্ছা, বাংলাদেশী স্টুডেন্ট যারা ইরাসমাস এর প্রতি ইন্টারেস্টেড অথবা আগ্রহী ইউরোপে পড়াশোনা করার জন্য যারা এই স্কলারশিপটিকে বেছে নিতে চান, তাদেরকে আমি বলব অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার আগে ক্যাটালগ থেকে প্রোগ্রামের যে মোটো আছে সেটা দেখে নিবেন এবং তাদের যে ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলা দেখে এরপরে আপনার প্রোফাইলটা আপনি ওইভাবে ডেভেলপ করবেন। আপনার এসওপিটা সুন্দর করে লিখবেন এবং এসওপিটা এবং আপনার সিভিটা অবশ্যই যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে রিভিউ করিয়ে নিবেন। এবং আমি অবশ্যই বাংলাদেশী যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি অবশ্যই এনকারেজ করব এই প্রোগ্রামে বেশি করে এপ্লাই করার জন্য। অবশ্যই এপ্লাই করবেন এবং কোন ধরনের অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় কোন ধরনের যদি প্রবলেম ফেস করেন অথবা কোন কিছু জানার থাকেন অবশ্যই আসিফ ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। ওকে জাকির, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো দর্শক আপনারা জানতে পারলেন যে ইরাসমাসে কিভাবে এপ্লাই করা যাবে এবং ইরাসমাসের এপ্লাই করার যে প্রসিডিউর কি। হয়তো অলরেডি ও একটা বিষয় কিন্তু বারবার মেনশন করছে যে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। তো অবশ্যই আপনারা এগুলো চেক করে নিবেন প্রোগ্রাম টু প্রোগ্রাম। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।